হ্যালো বন্ধুরা। আচ্ছা, আমাদের দেশ ভারত ঠিক কিভাবে চলে? সরকার মানে কি? আর দেশের একজন নাগরিক হিসেবে আমাদেরই বা কি করার আছে? এই সব দারুণ আর জরুরি প্রশ্নগুলোর উত্তরই আমরা আজ একসঙ্গে খুঁজে বের করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া যাক। আমরা একদম গোড়া থেকে শুরু করে মানে গণতন্ত্র কি সেখান থেকে শুরু করে দেশের নিয়মকানুন, সরকার ব্যবস্থা আর সবশেষে একজন নাগরিক হিসাবে আমাদের ভূমিকা নিয়েও কথা বলবো। তো আমাদের আলোচনার প্রথম পর্ব, ভারতের সবচেয়ে বড় পরিচয় কি বলুন তো? ঠিক, ভারত হল পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র। আমরা এ কথাটা তো সবসময়ই শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? চলুন এই বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তাহলে প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা বেশ গভীর। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এই কথাটা শুনলেই মাথায় আসে যে আমাদের দেশে অনেক লোক। কিন্তু এর মানে কি শুধু এটাই, নাকি এর পেছনে আরও বড় কোনো ভাবনা লুকিয়ে আছে? দেখুন, গণতন্ত্র শব্দটার মধ্যেই এর মানে লুকিয়ে আছে। গণ মানে জনগণ, আর তন্ত্র মানে শাসন। সোজা কথায় জনগণের শাসন। মানে এই দেশে আসল ক্ষমতার মালিক কিন্তু দেশের সাধারণ মানুষ। আমরাই ঠিক করি দেশটা কিভাবে চলবে। হয়তো সরাসরি নয়, কিন্তু আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি বেছে নিই, আর তারাই আমাদের হয়ে দেশ চালায়। ব্যাপারটা দারুণ না? আচ্ছা, যে কোনো খেলা খেলতে গেলে তো কিছু নিয়ম মানতে হয়, তাই না? নালে তো পুরো খেলাটাই ঘেটে যাবে। ঠিক সেভাবেই এত বড় একটা দেশ চালাতেও তো কিছু নিয়মকানুন দরকার। আমাদের দেশের জন্য সেই রুল বুক বা নিয়মকানুনের বইটাই হলো ভারতের সংবিধান। আর এই যে আমাদের সংবিধান, এটা কিন্তু কোনো সাধারণ বই নয়। এটা হলো দেশের সর্বোচ্চ আইন, যার উপরে আর কিচ্ছু নেই। এই অসাধারণ দলিলটা তৈরি করার জন্য যে কমিটি ছিল, তার প্রধান ছিলেন ডক্টর আম্বেদকর। তার নেতৃত্বেই আমাদের দেশের এই পথপ্রদর্শক তৈরি হয়েছিল। আম্বেদকর কিন্তু একটা খুব জরুরি কথা বলে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু ভোট দেওয়ার অধিকার দিলেই আসল গণতন্ত্র হয় না। যদি দেশের মানুষের মধ্যে সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে অনেক বড় পার্থক্য থেকে যায়, তাহলে এই গণতন্ত্রের কাঠামোটা ভিতটাই একদিন ভেঙে পড়তে পারে। তাই সবার জন্য সমান সুযোগ আর সমান অধিকার নিশ্চিত করাটা এত বেশি জরুরি। আমাদের সংবিধানের শুরুতেই প্রস্তাবনাতেই কিছু দারুণ দারুণ আদর্শের কথা বলা আছে। এগুলো অনেকটা প্রতিশ্রুতির মতো, যা এই দেশ তার প্রত্যেক নাগরিককে দেয়। যেমন ধরুন, সার্বভৌম, এর মানে হলো ভারত তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে, অন্য কোনো দেশ বলে দেবে না। বা ধর্মনিরপেক্ষ, মানে হলো রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান। আর প্রজাতন্ত্র মানে হলো দেশের প্রধান কোনো রাজা রানী হবেন না, বরং তাকে আমরাই ভোট দিয়ে বাঁচব। এই সব মিলেই কিন্তু আমাদের দেশের আসল পরিচয়। এবার আসা যাক একটা মজার বিষয়। আচ্ছা, এত বড় একটা দেশ, এতগুলো রাজ্য, শহর, গ্রাম, সবকিছু একা সামলানো কি সম্ভব? একদমই না। ঠিক যেমন একটা স্কুলের প্রিন্সিপাল, টিচার আর স্টুডেন্ট মনিটর সবাই মিলে স্কুলটা চালায়, আমাদের দেশকেও সেভাবেই কয়েকটা স্তরে ভাগ করে চালানো হয়। এই ব্যবস্থাটাকে বলা হয় ত্রিস্তরীয় বা তিনতলা সরকার। একদম ওপরে আছে কেন্দ্র সরকার, যারা পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে, যেমন দেশের সুরক্ষা বা অন্য দেশের সঙ্গে সম্পর্ক। তার নিচে আছে বিভিন্ন রাজ্য সরকার, যারা নিজেদের রাজ্যের স্কুল, হসপিটাল বা পুলিশের মতো বিষয়গুলো সামলায়। আর একদম নিচে আমাদের সবচেয়ে কাছে আছে স্থানীয় সরকার, যারা আমাদের গ্রামের বা শহরের রাস্তাঘাট, পানীয় জলের মতো সমস্যাগুলো সমাধান করে। আর এই যে স্থানীয় সরকার, এটাও কিন্তু সব জায়গায় একরকম নয়। গ্রামের জন্য আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। আর শহরের জন্য আছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। আমাদের সংবিধানে দুটো বিশেষ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থাটা আনা হয়েছিল, যাতে একদম গ্রাসরুটস লেভেল, একেবারে নিচু তলার মানুষেরাও নিজেদের এলাকার উন্নয়নে সরাসরি অংশ নিতে পারে। তো সরকারের কথা তো অনেক হলো, কিন্তু আসল কথা হলো
এই পুরো ব্যবস্থায় আমাদের সাধারণ নাগরিকদের ক্ষমতাটা ঠিক কোথায়? এবার আমরা সেই বিষয়টা নিয়ে জানব। আমাদের মৌলিক অধিকার, এগুলোকে কিন্তু আমাদের একটা সুপার পাওয়ারও বলা যেতে পারে। এই অধিকারগুলো কিন্তু কেউ আমাদের দয়া করে দেয়নি, এগুলো আমাদের সংবিধান দিয়েছে। এগুলোর মধ্যে আছে সাম্যের অধিকার, আইনের চোখে সবাই সমান, কথা বলার অধিকার, নিজের ধর্ম পালনের অধিকার, আর অবশ্যই ৬ থেকে ১৪ বছর বয়সী সব শিশুর জন্য শিক্ষার অধিকার। এগুলো আসলে আমাদের সুরক্ষার বর্ম, যা আমাদের সম্মান আর স্বাধীনতাকে রক্ষা করে। কিন্তু ভাবুন তো, যদি কেউ এই অধিকারগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়, তখন কি হবে? ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের এই অধিকারগুলোর একজন অভিভাবক বা গার্ডিয়ান আছে, আর সেটা হলো আমাদের বিচার ব্যবস্থা, আদালত, বিশেষ করে সুপ্রিম কোর্ট। যদি কারো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়, সে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে। আমাদের গণতন্ত্রের ব্যবস্থাটা নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু কোনো কিছুই তো নিখুঁত হয় না, তাই না? আমাদের এই ব্যবস্থার সামনেও কিন্তু বেশ কিছু বড়সড় চ্যালেঞ্জ বা বাধা আছে। ভালো নাগরিক হতে গেলে এই সমস্যাগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। একটা তথ্য দিই, যা শুনলে হয়তো একটু অবাক লাগবে। এডিআর বলে একটা সংস্থা সমীক্ষা করে দেখেছে, সম্প্রতি রাজ্যসভায় যে সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ৩৬% বিরুদ্ধে ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা চলছে। ভাবুন একবার, যারা আমাদের জন্য আইন তৈরি করবেন তাদের বিরুদ্ধেই যদি আইন ভাঙার অভিযোগ থাকে, তাহলে সেটা গণতন্ত্রের জন্য কত বড় একটা বিপদ। এবার এই ছবিটার দিকে তাকান। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই তো মহিলা, কিন্তু দেশের সংসদ লোকসভা আর রাজ্যসভায় তাদের উপস্থিতি দেখুন একদমই কম। যেখানে আদর্শগতভাবে ৫০% থাকা উচিত, সেখানে সংখ্যাটা খুবই সামান্য। গণতন্ত্র তো সকলের অংশগ্রহণ, তাই না? এই বৈষম্যটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এগুলো ছাড়াও আরও অনেক সমস্যা আছে, যেমন দুর্নীতি, ধনী গরিবের মধ্যে বিশাল ফারাক, দারিদ্র্য, এখনও অনেকের পড়াশোনা না জানা, আর জাতিভেদ প্রথা। এই সব সমস্যাগুলো অনেকটা উইপোকার মতো, যা ভিতর থেকে আমাদের গণতন্ত্রের মজবুত ভিতটাকে দুর্বল করে দেয়। কিন্তু এত সব সমস্যার কথা শুনে একদমই ঘাবড়ানোর কিছু নেই, কারণ আসল কথা হলো এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আমাদের সবার হাতেই আছে, আর বিশেষ করে আগামী দিনের নাগরিকদের হাতে। চলুন এবার দেখি আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে আমরা ঠিক কি করতে পারি। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, গণতন্ত্র কোনো ক্রিকেট ম্যাচ নয় যে আমরা শুধু গ্যালারিতে বসে দেখব। এটা এমন একটা খেলা যেখানে আমাদের সকলকেই মাঠে নামতে হয়। তো প্রশ্নটা হলো, একজন তরুণ নাগরিক হিসেবে এই খেলার মাঠে আমাদের ভূমিকাটা ঠিক কী হবে? পথটা কিন্তু খুব কঠিন কিছু নয়। সবার আগে নিজের দেশ, রাজ্য আর এলাকা নিয়ে খোঁজ খবর রাখতে হবে, জানতে হবে কি হচ্ছে। সবাইকে সব ধর্মের, সব জাতির মানুষকে সম্মান করতে হবে। স্কুলে স্টুডেন্ট কাউন্সিল বা পাড়ার কোনো সামাজিক কাজে যোগ দেওয়া যেতে পারে। আর সবচেয়ে জরুরি হলো, প্রশ্ন করতে ভয় পেলে চলবে না। আর হ্যাঁ, এই যে সাম্য, স্বাধীনতা আর ন্যায় বিচারের মতো বড় বড় কথাগুলো আমরা শুনলাম, সেগুলোকে শুধু বইয়ের পাতায় আটকে না রেখে নিজের প্রতিদিনের জীবনে মেনে চলতে হবে। মনে রাখতে হবে, আমাদের একটা ছোট পদক্ষেপই কিন্তু আমাদের এই মহান গণতন্ত্রকে আরও মজবুত, আরও সুন্দর করে তুলবে।